তিনি শুরু করেছিলেন কবিতা দিয়ে জীবনের যাত্রা, এবং তারপর ঢুকে গেলেন নাটকে। নাটক থেকে লোকনাটক, লোক ফর্মের নানা কিছু নিয়ে নাড়াচাড়া করতে করতে একসময় লোক গবেষণা। সর্বশেষ পরিচয় তার যেটা দাঁড়ানো, সেটা হচ্ছে লোক গবেষক, লোক সাহিত্য গবেষণা, লোক সংস্কৃতি গবেষক হিসেবে তিনি এখন বাংলাদেশে তো অবশ্যই বিশ্বের বিভিন্ন জায়গায় পরিচিত, মূল্যায়িত। তিনি সাইমন জাকারিয়া। আজকে আমরা কথা বলবো কবি, নাট্যকার এবং লোক সাহিত্য গবেষক, লোক সংস্কৃতি গবেষক সাইমন জাকারিয়ার সঙ্গে আজকে আমাদের কথাবার্তা দরবারি সুলতানে। জয়গুরু। জয়গুরু জয়গুরু। আচ্ছা সাধু, আমরা কোত্থেকে শুরু করতে পারি? আমাদের মনে হয় যে আপনি এখন যে জায়গাটা এসেছেন, আমি যে কথাগুলো আগে বলছিলাম, সেই জায়গাটা হচ্ছে কবিতা, নাটক, এরপরে লোক সাহিত্য ও সংস্কৃতি। এবং আপনার জন্ম আমরা জানি কুষ্টিয়ায়, অর্থাৎ এমন একটা জায়গায় যে জায়গা থেকে আসলে অনায়াসে শুরু করা যায়, যার নাম নিয়ে শুরু করা যায়, যেখানে হলো যে কি বলে যে একটা প্রণাম দিয়ে শুরু করা যায়। তো আমরা কুষ্টিয়া থেকেই শুরু করি। সেই শুরু করাটা হোক এইরকম যে আপনি কিভাবে প্রথম উদ্দীপিত হলেন লোক গবেষণার ক্ষেত্রে, মানে কোন ইন্সপিরেশন আপনাকে টানলো এইদিকে যে এইটাই আমার কাজ, বা এইখানেই আমি স্থিতদি হব, থিরবদ্ধা যেটা বলে আর কি, যে স্থির হব, স্থির হব। তো আমরা কুষ্টিয়ায় চলে যাই এবং সেখান থেকেই কথাবার্তা শুরু করব। হ্যাঁ, আপনার জন্মস্থান থেকে। আপনি বলেছেন যে আমার জন্ম কুষ্টিয়াতে আসলে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার জঙ্গলি গ্রামে আমার জন্ম, আমার নানার বাড়িতে। সেখানে কিন্তু খুব সমৃদ্ধ একটি ভাব পরিমণ্ডল, বিশেষ করে জঙ্গলির পাশের গ্রামই, নদী পার হলেই হরিনারায়ণপুর। ফকির লালন শাহী সেখানে এসে সঙ্গ করতেন এবং লালনের বহু সরাসরি সাক্ষাৎ শিষ্যরা ওখানে বসবাস করতেন। আবার জঙ্গলি গ্রামটাও খুব রহস্যময় একটি গ্রাম, সেখানে কিন্তু অনেক ধরনের চর্চা হয়, সেটা হিন্দু, মুসলিম এবং অনেক লোকবিশ্বাসের সম্পর্ক আছে সেখানে। আর আমার যে পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার বসন্তপুর গ্রাম, সেই গ্রামটাও খুব গুরুত্বপূর্ণ ভাব সাধনার জন্য। বিশেষ করে ওই গ্রামে জন্ম নিয়েছিলেন নাথ যোগী এবং বিখ্যাত কবি শ্রীকান্ত খেপা। এবং শ্রীকান্ত খেপার তীর্থটা খুবই গুরুত্বপূর্ণ। লালন সাহেব একটা ইউনিয়ন আছে একজন ফকির সাধকের নামে, আমি নামটা ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, ঝিনাইদহ অনেক সাধকদের বসবাস আছে। আর আমার গ্রামের পূর্ব পাশেই আবার আছে আরমান শাহ ওরফে ন্যাংটা শাহ। ন্যাংটা শাহও আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ছিলেন, উনি ছিলেন পাঞ্জু শাহর শিষ্য। এবং গত পরশুদিনই আমি পাঞ্জু শাহর এই শিষ্য ন্যাংটা শাহের আশ্রমে তার যে বার্ষিক যে সাধুসঙ্গ হয় সেখানে গিয়েছিলাম। 5 ঘরের সব সাধকরা এসেছিলেন। খুব মোহনীয় একটা বিষয় এটা। ছোটবেলা 5 ঘর বলতে আমাদের লালনপন্থীরা যে সাধুসঙ্গ করেন বা অন্যান্য ফকির সাধকরা যে সাধুসঙ্গ করেন, সেই সাধুসঙ্গে কিন্তু শুধুমাত্র এক পন্থার লোক থাকলে সাধুসঙ্গ হয় না। এটা আসলে মৈত্রীর জন্য, সম্প্রীতির জন্য, প্রকাশের জন্য তারা 5 ঘরকে ইনভাইট করেন। বিশেষ করে লালনের একটা ঘর আছে, পাঞ্জুসার একটা ঘর আছে, এরকম কয়েকটা ঘর আছে, সতীমার একটা ঘর আছে, চৌধুরীর একটা ঘর আছে, দেলবারসার একটা ঘর আছে। এই 5টা ঘর সিম্বলিক, কিন্তু এই 5 ঘরের বেশিও হতে পারে, কিন্তু 5 ঘরের লোক লাগবেই। এটা সাধুসঙ্গের একটা নিয়ম। অর্থাৎ আমরা যেরকম বলি যে সমাজের 10 জন, হ্যাঁ ঠিক এরকম 5 ঘর বলতে আসলে 5 না, 5 ঘরের এদেরকে আবার মান্য করতে হয়। এদেরকে আলাদাভাবে সাধুসঙ্গের জন্য হয়, যখন হয় তখন তাদের জন্য আলাদা আসন দেওয়া হয়, আলাদাভাবে তাদেরকে সেবা দেওয়া হয়, আলাদা তাদেরকে ভক্তি দেওয়া হয়, মানে তাদের গুরুমান্য আলাদা ঘর হিসেবে তারা পাবে। মানে ওই ঘরের সম্মান মানে ফকির লালন শাহের সম্মান। লালনের ঘরের যে যাচ্ছে সে কিন্তু সে হয়ে যাচ্ছে না, সে লালন হয়ে যাচ্ছে। যে পাঞ্জুসার ঘর থেকে যাচ্ছে সে কিন্তু সে হয়ে যাচ্ছে না, সে পাঞ্জুসা প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। সেটা পাঞ্জুসার যে গুরুমান্য পায় সেই মান্যটা তাকে দেওয়া হয়, আজও এটা মানা হয়। আর যেটা আপনি বলছিলেন সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে আমার সম্পৃক্ততার কারণ হলো আমাদের পারিবারিক ঐতিহ্যের একটা সম্পৃক্ত আছে। আমার মা অসাধারণ সূচিকর্ম করেন এবং মা অসাধারণভাবে স্মৃতিধর একজন মানুষ। অনেক লোকপ্রবাদ, লোককথা, কিংবদন্তি, গান এগুলো তার মেমোরাইজড আছে। এবং ছোটবেলায় আমি মায়ের সঙ্গে বিভিন্ন বিয়ে বাড়িতে বা মুসলমানি হলে বিভিন্ন ধরনের পারফরমেন্স করতাম। আমাদের এলাকায় সং বলে এটাকে, যে বিভিন্ন ব্যক্তির নাম ধরে ধরে গান গাওয়া, কিছু কিছু সম্মানী পাওয়া এবং আনন্দ দেওয়া আসলে মানুষকে, এগুলো করতাম। আর আমার নানা ছিলেন বিখ্যাত একজন লাঠিয়াল গুরু,
লাঠি খেলাও কিন্তু ওখানে শুধু খেলা নয়, ওটা সাধনা। মানে যিনি এটা লাঠি খেলার ওস্তাদ হন তিনি কিন্তু সাধকের মর্যাদায় পান, তিনি কিন্তু গুরু হিসেবে মর্যাদা পান, তাকে ভক্তি দিয়ে কিন্তু সবাই খেলতে যায়। এটা একটা পারফর্মিং আর্ট হিসেবে আমরা দেখি, কিন্তু আসলে তা নয়। আরেকটি বিষয় যুক্ত আছে, যেটা হলো আমাদের পরিবারে আমার যেমন মানে আমার সেজো চাচা, তার 2 ছেলে গাজী এবং কালু। তা আমার দাদির নাকি মানত ছিল যে তাদের যদি 2টা ছেলে পরপর হয় গাজী কালু নাম রাখবেন এবং প্রতি বছর বাড়িতে গাজী কালুর চম্পাবতীর এই গানের আসর করবেন। এবং জন্ম থেকে দেখছি যে আমাদের বাড়িতে গাজীর গানের আসর হচ্ছে, এইভাবেই সম্পৃক্ত। আর আরেকটা বিষয় ছিল যে আমার বড় মা অর্থাৎ আমার বড় চাচি, তার বাবা ছিলেন সাধক। মানে আমাদের এলাকায় একটু একটু খারাপ চোখে দেখে নেড়ার ফকির যাদেরকে বলে, যারা সাধক তাদেরকে নেড়ার ফকির বলে। এই নেড়ার ফকির দলের একজন ছিলেন আমার বড় মার বাবা, কিন্তু তিনি ছিলেন খুবই উচ্চ পর্যায়ের একজন সাধক। এইভাবে কিন্তু আমাদের পারিবারিক ঐতিহ্যের সঙ্গে ছিল। আমি আমার দাদাকে দেখিনি, কিন্তু আমার দাদার কাহিনী শুনি যে উনি যখন কোথাও যেতেন উনি খুব ধুয়োজারি খুব ভালো গাইতেন, এবং গ্রামের লোকজন নাকি সবাই ওনার গান শোনার জন্য খুব ব্যতিব্যস্ত। ধুয়োজারির ধরনটা কেমন? ধুয়োজারিটা হচ্ছে যে মূলত জারি গান একটা আছে যেটা বিষাদ সিন্ধু নিয়ে জারি হয়, আর ধোয়াজারিতে যেটা হয় একজন লোক গাইবেন আর 10 জন লোক সেটার একটা অংশে ধোয়া মানে দোহার কি করেন, এবং সেটাই মূলত দেহতত্ত্বের গান থাকে, মানে মানুষ তত্ত্বের গান থাকে, এরকম বিভিন্ন তত্ত্বের গান থাকে, মারফতি বিষয়গুলো থাকে, ঘরের গান থাকে, ফুলের গান থাকে। এই হলো ধোয়াজারি। আর জারি গানে শুধুমাত্র যে আমরা দেখি যে কারবালার কাহিনী নিয়ে জারি হয়, মহররমের জারি যেটা, কিন্তু পরবর্তীতে ধোয়াজারিতে সব বিষয় নিয়ে আমাদের এখানকার বিভিন্ন বিষয় নিয়ে যুক্ত হয়েছে ধোয়াজারিতে। আচ্ছা, আপনি তো পারিবারিক আবহ বা পরিমণ্ডল আমরা যেটাকে বলি সেটার কথা বললেন, তারপর যখন আপনি স্কুল কলেজ এগুলোতে যাওয়া শুরু করলেন, বিশেষ করে আমরা একদম শৈশবের স্কুল কলেজ তো আসলে ফ্যামিলির সাথেই লেগে থাকে, পরিবারের সাথেই লেগে থাকে। এর বাইরে যেটা হয় আমরা যখন একটু বড় হয়ে যাই, অর্থাৎ ইন্টারমিডিয়েট বা এই সময়গুলোতে, আপনার তো রংপুরে কেটেছে অধিকাংশ। না, রংপুর না, আমি কুষ্টিয়াতেই। আচ্ছা, রংপুরে কখন তাহলে? রংপুরে আমি কখনো যাইনি, রংপুর ফিল্ড ওয়ার্কে গেছি অনেকবার। আচ্ছা, ফিল্ড ওয়ার্ক করেছি। ওই সময়টায় কি আপনি ওই যে এখন যে জায়গাগুলোতে বিচরণ করেন, সেগুলোতে কি আপনার যাওয়া আসাটা ছিল? আসলে যেটা বললেন সেটা খুব অসাধারণ একটা বিষয় আছে, সেটা হলো আমরা যখন স্কুলে যাই তখন এই যে সংস্কৃতির সঙ্গে আমাদের সংযোগ থাকে স্কুলে যাওয়ার আগে। স্কুলে যাওয়া মাত্র সংস্কৃতির সঙ্গে আমাদের একটা বিচ্ছেদ ঘটে। অর্থাৎ যে গাজীর গানকে আমি ছোটবেলায় মায়ের কোলে থাকতে যেটা সম্মান করা হচ্ছে, স্কুলে যাওয়া মাত্রই বলা হলো যে ওই গাজীর গান শুনতে যেও না, ওটা গাঁজাখোরদের গান, গাঁজাখোরদের আড্ডা। এটা এক ধরনের সংস্কৃতির প্রতি আমাদের অবজ্ঞা, শিক্ষিত লোকদের অবজ্ঞা। হ্যাঁ, যাত্রাপালা। কিন্তু আমার স্কুলে ফর্ম আছে সেগুলো সম্পর্কে, হ্যাঁ, এবং এটা একটা কালচারাল একটা পলিটিক্সের ভিতর দিয়ে আমাদের কালচারকে ইগনোর করা হয়েছে। কিন্তু আমাদের যদি এডুকেশন সিস্টেমের সঙ্গে এটাকে যুক্ত করা থাকতো তাহলে কিন্তু আমাদের লাভ হতো অনেক। কারণ পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই আপনি যাবেন, তাদের মূল পরিচয়টা কি? সাংস্কৃতিক পরিচয়। কালচারাল আইডেন্টিটি যদি না থাকে, আপনি ভাষা দিয়ে, জাতি দিয়ে, রাজনীতি দিয়ে, অর্থনীতি দিয়ে বেশি দূর যেতে পারবেন না। আজকে উন্নত বিশ্বের সবাই কিন্তু তাদের কালচারাল আইডেন্টিটির কারণেই কিন্তু তারা গ্রহণযোগ্য পাচ্ছে। আপনি যখন ফরাসি দেশে যাবেন, ফরাসি ভাষাই আপনার কথা বলতে, এটা কালচারাল আইডেন্টিটির অংশ। তাদের পারিবারিক পরিমণ্ডলে ওই ভাষা ছাড়া তো কথা বলে না। জাপানে, চীনে বা রাশিয়াতে তারা ওই তাদের মাতৃভাষা ছাড়া কথা বলে না। জার্মানে যান, সেখানে কিন্তু তাদের ভাষা ছাড়া। আমি হাঙ্গেরিতে সম্প্রতি ঘুরে আসলাম, হাঙ্গেরিয়ান ভাষা ছাড়া তা কথাই বলবে না। এটা কালচারাল আইডেন্টিটির একটা অংশ, এবং তাদের সংস্কৃতিকে তারা ওইভাবে লালন পালন করে। তাদেরও বিশ্ববিদ্যালয় আছে, তারাই তো আধুনিক, কিন্তু তাদের আধুনিকতার মূল মন্ত্র কিন্তু কালচারাল আইডেন্টিটি। কিন্তু আমাদের দেশে অদ্ভুত একটা জায়গা, স্কুলে যাওয়া মাত্রই কালচারের সঙ্গে আমাদের বিচ্ছিন্নতা তৈরি হয়। কিন্তু আমি এটা উপলব্ধি করেই কিন্তু আমি কখনো এটা ছাড়িনি। আমি স্কুল লাইফ থেকে একদম প্রাইমারি স্কুলে যখন পড়েছি সবসময় গাজীর গানের আসরে গিয়েছি। বিভিন্ন ধরনের আসর হলে যাত্রা গান, যাত্রার প্যান্ডেল তো আমাদের গ্রামের, আমার বাড়ির সামনেই একটা স্কুলের মাঠ আছে, সেই স্কুলের মাঠে হতো। এই শীতের সময় পুরো মাস ব্যাপী যাত্রার প্যান্ডেল করে সেখানে বৈকালী অপেরা নামে যশোরের একটা বিখ্যাত অপেরা হাউস ছিল, ওরা এসে এই যাত্রাপালা করতো। সেখানে কিন্তু নারী পুরুষ সবাই মিলে করতো। এখন অবশ্য এই পরিবেশটা নেই, মানে পরিবেশটা ঠিকই আছে, মানুষের ভিতরে মানসিকতার একটা পরিবর্তন ঘটেছে। যাত্রাকে ঠিক লোকশিক্ষার বাহন হিসেবে আগে যেভাবে দেখা হতো, গাজীর গানকে লোকশিক্ষার বাহন হিসেবে যেভাবে দেখা হতো, সেভাবে দেখা হচ্ছে না বা হয় না। এর পিছনের কারণ হলো আমাদের শিক্ষা পদ্ধতির সঙ্গে এটার কোনো সম্পৃক্ততা নাই।
কিন্তু শিক্ষা পদ্ধতির ভিতরে যদি এটা সম্পৃক্ত করা হতো তাহলে পারে আমাদের লাভ হতো অনেক। আজকে দেখেন যে আমি পৃথিবীর 17টা রাষ্ট্র ভ্রমণ করেছি, আমি ভাষা জানি না, আমি কিছুই জানি না, আমার কোনো জ্ঞান বুদ্ধিও নাই আমি মনে করি, কিন্তু আমার একটি জিনিস আছে, সংস্কৃতির সাথে সংযোগ আছে। এই সংস্কৃতির সংযোগের জন্যই কিন্তু আমাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাকে ডেকে নিয়ে যায়। তাহলে সংস্কৃতির মূল্যটা কি? সংস্কৃতির কিন্তু আর্থিক মূল্য আছে। আমাকে যখন নিয়ে যাচ্ছে তারা কিন্তু ইনভেস্ট করতেছে, তারা টাকা দিচ্ছে, তারা যাওয়া আসার খরচ দিচ্ছে, ওখানে আমাকে ভালো পরিবেশে রাখছে। একটাই স্বার্থ তাদের, আমার জ্ঞানটা তারা জানতে চায়, বুঝতে চায়। তা আমাদের তো জ্ঞানের ভান্ডার আমাদের এখানে আছে। আমাদের প্রত্যেকটা সাধক এক একটা মহাজ্ঞানী, মহাসাধক, মহা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারা। যেমন ফকির লালন শাহের কথা বলছেন, তার ঊর্ধ্বে মানুষ তো বাংলাদেশে নেই। হাসন রাজার কথা যদি বলি, জালাল খাঁর কথা যদি বলি, উকিল মুন্সির কথা যদি বলি, মাঝ ভান্ডারী তরিকার সেই রমেশ শীলের কথা যদি বলি, বা মনমোহন দত্তের কথা যদি বলি, এরা যদি অন্য কোনো রাষ্ট্রে জন্ম নিত তারা কিন্তু উপাস্য হতো, যেভাবে জালালউদ্দিন রুমিকে উপাস্য করে। যেটা জানতে চাচ্ছিলাম যে ওইটার সঙ্গে আপনার সংযোগটা থেকেই গেল, আমরা দেখলাম যে স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদি পার হতে হতেও আপনার সংযোগটা থেকে গেল। এরপরে আপনি চলে এলেন, আমরা যতদূর জানি সেটা হচ্ছে ঢাকায়, ঢাকা কেন্দ্রিক কবিতার পরিমণ্ডলের সঙ্গে একটা সংযোগ হলো। কেন হঠাৎ আপনার মনে হলো যে কবিতা আমার জায়গা না, বা কবিতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন? এটা বলছে এই কারণে যে দীর্ঘদিন ধরেই আপনার সঙ্গে কবিতার অ্যাটাচমেন্টটা সেটা ওইভাবে দেখছি না, যেভাবে আমরা লোকসংস্কৃতি গবেষণাকে দেখছি, যেভাবে আমরা নাটককে দেখছি, সেভাবে কিন্তু দেখছি না। এটা সংযোগটা কোথায় ছিঁড়ে গেল? তার মানে সংযোগ কোথায় বিচ্ছিন্ন? আসলে তার শ্রেণী, আসলে ফর্ম আলাদা হয়েছে, কিন্তু আমি কবিতার ভিতরেই আছে। আমি মনে করি না কবিতা থেকে আমি বিচ্ছিন্ন, কারণ আমি এখনো কবিতা লিখি। মানে যখন এই রাজনৈতিক অবস্থার পর পরিবর্তন হয়েছে তখনও কিন্তু অনেক কবিতা আমি লিখেছি, এবং সেই কবিতাগুলো প্রকাশ করে অনেক ক্ষেত্রে আমি অনেকের বিরূপ ভাজনও হয়েছি, অনেকে প্রশংসাও করেছে, বিরূপ ভাজনই বেশি হয়েছি। কারণ কবিতা লেখার একটা বিপদও আছে। লালন ফকির যেভাবে তার পয়েটিক ভার্সেস দিয়ে আমাদের কাছে কিন্তু অভিনন্দিত এবং বিতর্কিত, কিন্তু কবিতা কিন্তু আপনি বলবেন এক, অর্থ করা যায় আরেক। আর নাটকের ক্ষেত্রেও কিন্তু একটু ইয়ে আছে যে বক্তব্যটা একই রকম থাকে, অনেক ক্ষেত্রে একটু আধটু ইন্টারপ্রিটেশন হয় ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে বা অভিনয়ের পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু কবিতা কিন্তু একদমই আলাদা জিনিস। একটা ফর্মের মধ্যে নাটকটাকে থেকে যেতে হয়, একটা বক্তব্যের মধ্যে থেকে যেতে হয়, কিন্তু কবিতা তো ইউনিভার্সাল একটা ফর্ম। কবিতা আমি ছাড়িনি, কবিতা প্রকাশের জায়গাটা আমার কমেছে, কারণ কবিতার জন্য যে যত্ন নেওয়া দরকার, কবিতা কিন্তু একটা মানে কি বলবো, বাগদেবীর পরম মানে আরাধ্য একটা জিনিস। সেই জিনিসকে প্রকাশ করতে গেলেও তার জন্য আলাদা যত্ন লাগে। সেই যত্নটা হয়তো আমি করতে পারি না। আমার অনেক প্রায় 250-300 কবিতা প্রকাশিতই হয়নি, মানে বই আকারে প্রকাশিত হয়নি। আমার এর আগে 2টি বই বেরিয়েছিল, সদানন্দের সংসারে বা আনন্দময়ের আগমনে, কিন্তু তারপরের কবিতাগুলো কিন্তু বই আকারে হয়নি। কিন্তু ওইগুলো বই তো ওই দুটাই। আমাদের সমস্যা হচ্ছে কিন্তু ওই জায়গাটাই, যে ঠিক 2টা কবিতার বই এবং অন্যান্য বই কিন্তু অনেক অনেক বেশি। হ্যাঁ, নাটকের বই অনেকগুলো বেরিয়েছে। আমরা যখন দেখি তখন মনে হচ্ছে যে অনেক অনেক দূরে চলে যায়। আর কবিতার একটা অন্য সংকটও আছে, কবিতার বইয়ের প্রকাশনার জন্য প্রকাশকরাও অতটা আগ্রহী হয় না। এটাও একটা কারণ যে আমি 2টা বই যে বের করেছি, এই 2টা বই বের করতে কিন্তু আমার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। একটা ঐতিহ্য থেকে বেরিয়েছিল, একটা আগামী থেকে বেরিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে গবেষণার বই হলে পারে সেটা প্রকাশকরা সেটা করে, আর গবেষণার চাহিদাও আছে, গবেষণার বইয়ের একটা চাহিদা আছে। যেমন আমার যতগুলো গবেষণা বই বেরিয়েছে প্রত্যেকটা বই কিন্তু রিপ্রিন্ট হয়েছে একাধিকবার, এবং ইংরেজিতে যে বইটা বেরিয়েছে যেমন প্রণমোহী বঙ্গমাতা ইন্ডিজিনাস কালচারাল ফর্মস অফ বাংলাদেশ, সেটা কিন্তু 3বার মানে প্রকাশিত হয়েছে, 4র্থবার হতে যাচ্ছে, মানে 4র্থ সংস্করণ হতে যাচ্ছে। এইভাবে কিন্তু গবেষণার বইয়ে দেখা যাচ্ছে যে অনেক চাহিদা আছে, কিন্তু কবিতার বইয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের কবিতা যারা লেখি তারা নিজেরাও কিন্তু, আমি দেখেছি কবিদেরকে খুব খুব কম কবি দেখেছি যে নিজের কবিতার বাইরে অন্যের কবিতা পড়ে। এটা খুব, এটা তো হয়তো সারা বিশ্বে, সারা পৃথিবীতে। কিন্তু কবিতার বই কবিরা যদি শোনার যেরকম একটা প্রায়োগিক জায়গা থাকে, কবিতার তো সেই অর্থে আসলে প্রায়োগিক জায়গাটা সেভাবে নেই। না থাকার কারণে হয়তো একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে কবিতা বা কবিতা পাঠের পরিমণ্ডলটা সীমাবদ্ধ থাকে। আর কবিতা তো ধ্যানের জিনিস, এটা কবিতা তো আমি চাইলেই বসে লিখতে পারবো না, কিন্তু গবেষণা কিন্তু আমি চাইলেই লিখতে পারবো, আমার কাছে ম্যাটেরিয়াল থাকলে হয়।
কিন্তু কবিতা আবির্ভূত হতে হয়, কবিতা আবির্ভূত না হলে লেখা যায় না, যে জন্য কবিতা কম, হয়তো কবিতার ভিতরে বসবাস করি না বলে কম আসে, কিন্তু কবিতা আসে এখনো। আপনি আমি তো লিখি। লাস্ট, আপনি এবং আপনার যে সাধন সঙ্গী, জি আপনারা দুইজন আমার যতদূর মনে পড়ে যে খুব সম্প্রতি আহ, হাঙ্গেরিতে হ্যাঁ, আমরা ইউরোপের 5টা দেশে সফর ভ্রমণ করেছি। করে এসেছি। এটা কি উদ্দেশ্য ছিল, মানে এই সফর কি উপলক্ষে বা কি? এটা আমার গবেষণার আর একটা দিক, সেটা হলো আমরা গিয়েছিলাম মূলত মিডিল বেঙ্গলি রিডিং রিট্রিট কাম ওয়ার্কশপ। এটা মধ্যযুগের বাংলা সাহিত্য পৃথিবীর সব দেশে, যেসব দেশে গবেষণা করে বিভিন্ন বিদেশিরা, বিশেষ করে অক্সফোর্ড, হার্ভার্ড, শিকাগো, ইন্ডিয়ান ইউনিভার্সিটি, আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, তারা কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে অনেক গবেষণা করে। তো এদের একটা প্ল্যাটফর্ম আছে, তারা আমরা প্রতি বছর এক একটা দেশে যাই, 10 দিন থাকি একসঙ্গে থেকে আমরা মধ্যযুগের বাংলা সাহিত্য পাঠ করে সেগুলো নিয়ে আলোচনা হয়, এবং সেগুলো নিয়ে বসবাস করি আর কি। মানে আমি একটা টেক্সট পড়লাম, অক্সফোর্ডের প্রফেসর একটা টেক্সট পড়লো, বা শিকাগোর অধ্যাপক একটা টেক্সট পড়লো, বা হাঙ্গেরির একজন অধ্যাপক আছেন তিনি একটা টেক্সট পড়লেন, সেগুলো খুব ক্লোজলি ইনডেপথ রিডিং হয়। তো এবার আমি এবং সাধিকা সৃজনী তানিয়া গিয়েছিলাম, তার কারণ হলো আমরা চর্যাপদের একটা প্রেজেন্টেশন ছিল ওই মিডিল বেঙ্গলি রিডিং রিট্রিটে, চর্যাপদের ছন্দ এবং চর্যাপদের কাঠামো, চর্যাপদের যে টেক্সট অ্যানালাইসিস, এটার জন্য সাধিকা সৃজনী তানিয়া করেছিলেন একটা সেশনে। কিন্তু পাশাপাশি তিনি কিন্তু যখন ওখানে সবাই জেনেছে চর্যাপদের গায়ক, তখন কিন্তু হাঙ্গেরিয়ান ভাষায় কিন্তু চর্যাপদ অনুবাদ হয়েছে। বাহ। একটা আসরে প্রফেসর ডক্টর ইমরে বঙ্গা তার অনুবাদিত পদটা গেয়েছেন তিনি হাঙ্গেরিয়ান ভাষায়, আবার সেটা আদি বাংলায় সাধিকা সৃজনী তানিয়া পারফরমেন্স করেছে, সেটা আবার হাঙ্গেরিয়ান টেলিভিশনে সেটা মানে প্রদর্শিত হয়েছে। এর বাইরেও আমরা অস্ট্রিয়াতেও চর্যাপদের প্রোগ্রাম করেছি, সেখানে মূলত জার্মান ভাষা এবং বাংলা ভাষা আর ইংরেজি ভাষা, এই 3টা ভাষার মিশ্রণে আমরা চর্যাপদ উপস্থাপন করেছিলাম। সেখানে অস্ট্রিয়ার বিখ্যাত একজন কবি আছেন ওয়ালি রে, তিনি মূলত সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়, অথেন্টিক সাউন্ডের সঙ্গে তার কবিতাকে উনি মিল করে পাঠ করেন। তো উনি একবার আমাদের ভাবনগর সাধু সঙ্গে এসেছিলেন, তারপরে উনি ইনভাইট করেন সাধিকা সৃজনীকে যে অস্ট্রিয়াতে যাওয়ার জন্য। তো এইবার আমরা ওই হাঙ্গেরির ট্যুরের সঙ্গে ওটাকে যুক্ত করে গিয়েছিলাম। সেখানে অস্ট্রিয়াতেও কিন্তু অস্ট্রিয়ার রেডিওতে, লিঞ্জের একটা রেডিওতে আমরা লাইভ প্রোগ্রাম করেছি, এবং ওই দানিউব নদীর ধারে বসে আমরা চর্যাপদের গান, আমাদের লালন ফকিরের গান, খোদা বক্সাইয়ের গান, এগুলো আমরা গেয়েছি। সেটার পাশাপাশি অস্ট্রিয়ার ওই কবি আমাদের এই গান শোনার পরে তার ভিতরে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেগুলো নিয়ে কবিতা লিখেছেন, সেই কবিতাগুলো উনি পাঠ করেছেন, সেটা অবশ্যই জার্মান এখন ভাষায়। আমরা যে জায়গাটায় বসেছি, আমরা যতদূর জানি যে এখানে দীর্ঘদিন ধরে একটা সাধু সংঘ হয়, জি এবং এটার নাম হচ্ছে ভাবনগর সাধু সংঘ, এই জি চত্বরটা। জি। তো এইটা কতদিন ধরে চলছে আপনার? এটা কতদিন ধরে? এই ভাবনগর সাধু সংঘ ভাবনগর সাধু সংঘের একটি শুরু কার্যক্রম। হয়েছিল, হ্যাঁ, ভাবনগর সাধু সংঘ শুরু হয়েছিল আসলে 2014 সালের এপ্রিল মাসে। তা আমরা প্রথম দিন থেকেই এখানে যেটা করি, আমাদের ভাবুক সাধকদের চিন্তা, দর্শন, এগুলোকে মেলানোর চেষ্টা করি। এবং প্রথমেই আমরা যে কথাটা বলছিলাম যে ক্রিয়েটিভ নলেজ এবং ট্রেডিশনাল নলেজ, এই দুইটার ভিতরে একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বকে নিরসন করতে চেয়েছি, একসঙ্গে বিয়ে দিতে চেয়েছি এই সাধু সঙ্গে। অর্থাৎ এখানে ক্রিয়েটিভ নলেজ, অর্থাৎ বাউল ফকির সাধকরা আসবেন, আবার পাশাপাশি আমাদের একাডেমিশিয়ানরাও আসবেন। এখানে কিন্তু সারা পৃথিবীর প্রায় 35টা দেশের স্কলাররা আসছেন। আমি যেসব অধ্যাপকদের নাম বলছি, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ইমরে বঙ্গা, উনি কিন্তু এখানে আসছেন, বা জার্মানের অধ্যাপক হাইডেলবার্গের ডক্টর, ওনার নাম হচ্ছে আমাদের কি বলে, হান্স হার্ডার এখানে আসছেন। পাশাপাশি চীনের অধ্যাপকরা আসছেন, জাপানের অধ্যাপকরা আসছেন, এবং 35টা দেশের স্কলাররা এসে কিন্তু এখানকার চর্যাপদের গানকে দেখেছেন। আর এবং এখানে আমাদের মূল একটা দর্শন আছে যে আমরা এখান থেকে চর্যাপদের গানের পুনর্জাগরণ করব। কারণ আপনি জানেন যে মধ্যযুগের প্রায় সকল বাংলা সাহিত্যের নিদর্শনগুলোরই জীবন্ত একটা রূপ আছে, কিন্তু একমাত্র চর্যাপদের কোনো লিভিং ট্রেডিশন আমাদের এখানে নাই। অথচ চর্যাপদের জন্ম হয়েছে আমাদের এখানে। আমাদের বিক্রমপুরের কৃতি সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তিনিও চর্যাপদ লিখেছিলেন। তার চর্যাপদ কিন্তু তিব্বতে, নেপালে সংরক্ষিত আছে। তার পদগুলো আমরা এখানে গাচ্ছি। এমন নয় যে আমরা শুধু ভুসুকুপা, কান্নুপা, এদের গান এখানে গাচ্ছি, আমরা সবার গানই এখানে করছি। তো এখানে আমরা খুব সাকসেসফুলি কাজটা করেছি। কোনো ঝড়, তুফান, দুর্যোগ, রাজনৈতিক বিপর্যয়, কোনো বিপর্যয়ে এই সাধুসঙ্গ থামেনি। আগামীকালকে এই সাধুসঙ্গের 580তম আসর হবে।
8 বছর হয়ে গেল। হ্যাঁ, আমাদের 8 বছর না, আমাদের এখানে প্রায় 1 যুগ হয়ে গেছে, আচ্ছা, প্রায় 1 যুগ। আমরা আসলে 14 সালে শুরু করেছি এপ্রিল মাসে, তাতে তো 11 বছর পার হয়ে গেছে। ও রাইট। কিন্তু তার আগেই আমরা ওঠা বসা করতাম, কিন্তু কন্টিনিউটি আমাদের আছে। আর আমরা এখানে যে চর্যাপদের পুনর্জাগরণ করি, পাশাপাশি আমরা গত বছর থেকে উৎসব শুরু করেছি, 3 দিন ব্যাপী চর্যাপদ পুনর্জাগরণ উৎসব। গত বছর করেছি, এবছরও হয়েছে, আগামী বছরও আমরা প্ল্যানিং করতেছি। আগামী বছর হয়তো মার্চ এপ্রিলের দিকে আমরা চর্যাপদ পুনর্জাগরণ। এটা কি মানে যে পরিসরে হয় সেরকম পরিসরে নাকি খুব বড় পরিসরে? না, এটা খুব বড় পরিসরে হয়। এটাই মূলত বাংলাদেশের এইখানেই না, চর্যাপদের পুনর্জাগরণের জন্য বাংলাদেশে প্রায় 12-13টা সেন্টার তৈরি হয়েছে। যেমন পাহাড়পুর বৌদ্ধবিহার, যেখানে কানুপা এবং বিরূপা থাকতেন, ওই পাহাড়পুর বৌদ্ধবিহারে 3টা সেন্টার আছে আমাদের চর্যাপদ পুনর্জাগরণ। সেখানে প্রায় শতাধিক বাউল ফকির সাধকরা চর্যাপদের গান করেন। ওদেরকে আমরা ঢাকাতে ইনভাইট করি, ওরা এসে এখানে পারফরমেন্স করে। এবং কুমিল্লাতে আছে, কিশোরগঞ্জে আছে, কুষ্টিয়া আছে, ঝিনাইদহ আছে, চুয়াডাঙ্গায় আছে, পাবনাতে আছে, সুনামগঞ্জে আছে। এই সকল অঞ্চলের সাধকরা সেই সময় আসে এবং এখানেও আমরা করি। পাশাপাশি এখান থেকে একটা শোভাযাত্রা করে শিল্পকলা একাডেমিতে যাই, সেমিনার করি। আমরা যে কথাটা বলছিলাম যে শুরুতেই, যে আপনার কাজের পরিধি এবং পরিসর নিয়ে বলছিলাম, সেই পরিধি এবং পরিসরের মধ্যে আমরা কবিতা পাচ্ছি, নাটক পাচ্ছি, লোকসংস্কৃতি নিয়ে গবেষণা পাচ্ছি, এমনকি এক ধরনের অ্যাক্টিভিটিসও পাচ্ছি। হ্যাঁ, অ্যাক্টিভিটিস। সেই অ্যাক্টিভিটিসটা হচ্ছে যে শুধুমাত্র কেতাবি কায়দায় বা কেতাবি কাজকর্মের মধ্যে না থেকে কিভাবে হচ্ছে যে বাংলার লোকসংস্কৃতি, বাংলার লোক সম্পদকে বাইরে নিয়ে যাওয়া এবং সেটাকে দেশের মধ্যেও বিস্তৃতি দেওয়া, সেই কাজগুলো আছে। তো এই যে আপনার টোটাল, আপনি এই সবগুলো মিলে যে আপনির মধ্যে কোন আপনিটা আপনার পছন্দ বেশি? এটা খুব কঠিন প্রশ্ন। আসলে আমার ভালো লাগে কি, যে আমি বাংলাদেশের ঐতিহ্যগত সংস্কৃতি থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু নিয়েছি। আমি ফিডব্যাক দিতে চেয়েছি যে আমাদের দেশের যে ঐতিহ্যবাহী যে পরিবেশনা রীতি আছে, তার সঙ্গে চর্যাপদকে পুনর্জাগরণের একটা লিঙ্ক করে দিয়েছি। যদি এই কাজটা আমি করতে পারি, আমি মনে করি আমার জীবনের সাফল্য সেদিনই আসবে যেদিন বাংলাদেশের প্রত্যেকটা সাধকের কণ্ঠে চর্যাপদের যে বিলুপ্ত ধারা এখানে ছিল, সেটা জীবন্ত রূপ আমি দেখতে পাবো। এখন আমরা যে কি বলবো, যে রাজনৈতিক সংস্কৃতি যেটা দেখছি, সংস্কৃতি তো নানান ধরনের ধারা থাকে, তার মধ্যে রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে সবচেয়ে প্রবল এবং কি বলবো যে শক্তিশালী একটা ধারা। যেহেতু এটার মধ্যে অনেক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থাকে, সেই সব কারণে এটার শক্তিও বেশি থাকে। তো এই ধারাটাকে আমরা দেখছি যে নানাভাবে অন্যান্য যে ধারার সংস্কৃতি আছে সেইগুলোকে কি বলবো যে বাতিল করা, খারিজ করা বা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার মতো জায়গা তৈরি হয়েছে, একটা বাস্তবতা কিন্তু বাংলাদেশে এখন বিরাজ করছে। তো সেই জায়গায় আপনি এর বাইরে অন্যান্য যারা লোক সংস্কৃতি, লোক গবেষণা, লোক সাধনার মধ্যে আছে, তারা কি বাধাগ্রস্ত হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, ঝুঁকির মধ্যে আছে? আপনার কি মনে হয়? শোনেন, এই সমস্যাটা সমকালীন না। এই সমস্যাটা, আমি যেহেতু ইতিহাসের একজন ব্যক্তি, আমি একদম প্রাচীন খ্রিস্টপূর্ব 200 বছর আগের ইতিহাস থেকে শুরু করে বর্তমানের পার্সপেক্টিভে যদি তাকাই, এটা নিরন্তর ঘটেছে, বারবারই ঘটেছে। কিন্তু সংস্কৃতি এমনই একটি শক্তিশালী জিনিস, যে সংস্কৃতিকে খারিজ করতে চাইবে সে নিজেই খারিজ হয়ে যাবে। যুগে যুগে যেটা হয়েছে দেখেন, এখানে কিন্তু একসময় পালরা আসছে বৌদ্ধ শাসন প্রতিষ্ঠার জন্য। পালরা কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু এখানকার যে ঐতিহ্যগত সংস্কৃতি ছিল, যেটা দেহ সাধনার যে ধারা ছিল, যেটা আমাদের বাউল ফকির সাধকরা এখনো চর্চা করেন, তন্ত্র সাধনা, সেই ধারাটাই কিন্তু এখনো টিকে আছে। গোপনে হলেও, মানে খুব ছোট পরিসরে হলেও, একজন কৃষকের কাছে যান, সে কোনো না কোনো ভাবে ওইটার সঙ্গে লিঙ্ক। এখানে সেনরা আসছে, তারাও কিন্তু পারেনি। এখানে কিন্তু একসময় অন্যান্য ধর্মমতের লোকও আসছে, তারাও কিন্তু পারেনি। সংস্কৃতির শক্তি একটা অন্য জায়গায়, যে জন্য কিন্তু এখানে মতুয়া নামে একটা কমিউনিটি তৈরি হয়েছে। দেখেন, কেউ কি ভেবেছিল যে লালন শাহের পরবর্তীতে এইরকম একটা ধারা আসবে যে মানে পুরো একটা অঞ্চলকে প্লাবিত করে দেবে ভাব প্লাবনে? এবং সেই প্লাবন কিন্তু শুধু এখানে না, আপনি ভারতে যান, ভারতে পুরো রাজনীতি নিয়ন্ত্রণ করে কিন্তু এই মতুয়া সম্প্রদায়। শুধু তাই নয়, আন্দামান দ্বীপে যান, ওখানে অধিকাংশ এই মতুয়া সম্প্রদায়। অতএব সংস্কৃতির শক্তি, এদের কি মূল জিনিসটা কি? মাতম নাচ, মতুয়ার সঙ্গীত বা হরি সঙ্গীত, হরি লীলামৃত। লালন ফকির বা আমাদের সাধকরা, অন্যান্য সাধকরা যেসব আছে, আমি গভীরভাবে বিশ্বাস করি এদেশের সংস্কৃতি কোনোদিনই নিশ্চিহ্ন হবে না। সংস্কৃতি কর্মীদের কোনো ভয় নাই, সংস্কৃতি কর্মীরা তাদের সংস্কৃতির শক্তি নিয়েই তারা বেঁচে থাকবেন।
আর একটা বিষয় জানবেন, যেমন ফকির লালন শাহের কথা বলছি, লালন শাহের কে বাধা দেওয়া হয়নি কবে? লালন শাহের জীবনী যদি পড়েন, অনেকেই ইতিহাস জানে না, লালন শাহ তার জীবনের শেষ দিকে অধিকাংশ সময় সেউরিয়ার আখড়াই থাকতে পারেনি। সে বিভিন্ন আশ্রমে ঘুরতো, তার শিষ্য ভক্তদের আশ্রমে। শুধু কুষ্টিয়া ঝিনাইদহ অঞ্চলে না, পাবনাতেও উনি থাকতেন অনেক ক্ষেত্রে। এবং জীবনের শেষ পর্যায়ে এসে উনি চূড়ান্তভাবে যখন নিগৃহীত হচ্ছিলেন, তখন কুষ্টিয়া যে মহকুমা ছিল, মহকুমার প্রশাসনকে অবহিত করেছেন, তার নিরাপত্তা চেয়েছেন। এই রেকর্ডস কিন্তু আছে। আচ্ছা, অতএব এই বাধাটা সাময়িক না, সমসাময়িক না, এটা অনন্তকাল ধরে। এবং লালনের অসাধারণ গান আছে, সেই গানগুলো কেউ গায় না। উদয় কাল কলি রে ভাই, কলি আমি বলি তাই। সেই গানের ভিতর অসাধারণ একটা লাইন আছে, কলি কালে অমানুষের জোর, কলি কালে অমানুষের জোর, যত ভালো মানুষ বানাই তারা চোর। সমঝে ভাবে না চলিলে বোমবেটের ভাবে পড়বি ভাই। দেখেন লালন সাহেব, এই গান কি এই সময়ের লেখা মনে হচ্ছে না? কিন্তু এটা লালনের প্রাচীন খাতার ভিতরে আছে। বিশ্বভারতীতে যে খাতা আছে, সেই খাতাতেও গানটা আছে। লালনের পারিষদ বর্গ যেসব খাতায় লিখেছেন, আমি 10টি খাতা সংগ্রহ করেছি, লালনের শিষ্যদের হাতের লেখা খাতা। লালন বলতেন যখন, সঙ্গে সঙ্গে যারা লিখতেন সেই খাতাগুলো, সেই খাতার ভিতরেও এই গান আছে। কিন্তু এই গান কেউ গায়নি। কেন গায়নি? গায়নি কেন হলো, এই যে সমসাময়িক বাস্তবতা যে গানগুলোর ভিতরে আছে, সেই গানগুলো করতে সাহস পায় না অনেক ক্ষেত্রে। বা লালন সীমায়িত হয়ে পড়ছে কয়েকটা গানের ভিতরে, 15টা 20টা গানের ভিতরে। কিন্তু লালন সাহেব তো আরো অনেক গান আছে, মানে 6 শতাধিক গান অন্তত অথেন্টিক পার্ট আছে। আরো এর বাইরে, অথেন্টিকের বাইরেও আরো কিছু গান আছে যেগুলোর কথা আমি নাই বললাম। কিন্তু 600 গান যদি আমরা সবাই শুনতাম, তাহলে আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। শেষ করব, একটা বিষয় জানতে চাইবো ওভারঅল আপনার কাছ থেকে, যে বাংলার লোক সংস্কৃতিকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য, এবং বিশ্বে তো ছড়ানোর কথাটা পরে আসে, তার আগে আসে যে আমাদের যে যৌথ অবচেতন, যেটাকে মনোবিজ্ঞানী বলে, সেই আপনি বলছিলেন যে যৌথ অবচেতনে মানুষের যে পুরনো বিশ্বাস, পুরনো সংস্কৃতি, সেগুলো থেকেই যায় কোনো না কোনো ভাবে। তো আমাদের পুরনো সংস্কৃতির ধারাকে আমাদের এখনকার সময়ের মধ্যে দেশের ভেতরে প্রবাহিত করা এবং সেটাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কি কাজ করা উচিত? প্রথমত কোনটা করা উচিত আপনার মনে হয়? প্রথমত কাজটা হলো, যেমন আমরা ভাবনগর সাধু সঙ্গে যে কাজটা করতেছি, মানে কোনো স্বার্থ চিন্তার বাইরে, যে শুধু আমি ওদেরকে একটু যত্ন নিই না। একটি গাছের ফল চাইতে গেলে পরে হচ্ছে গাছের গোড়ায় একটু পানি ঢালতে হয়। আমি সংস্কৃতির কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি, তাদেরকে যত্ন নিতে হবে। আরেকটি জিনিস, সবসময় গাঁজাখোর বলে সংস্কৃতি কর্মীদেরকে ইয়ে করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে। কিন্তু আমি যদি প্রশ্ন করি, ও গাঁজা কেন খায়? ওর তো খাওয়ার সংস্থান করতে হয়। ও একবার একটু গাঁজার সিলিমে টান দিলে পারে তো 3 বেলায় না খাইলে পারে ওর ক্ষুধা তৃষ্ণা থাকে না। ওকে যত্ন নিলে পরে তো ও কোনো কাজই, অন্য কোনো বাজে কাজের ভিতরে যাবেই না। তো সেই যত্নটা নিতে হবে। আমি যদি যত্ন না নিই, এবং আমরা সবসময় যে বাংলাদেশে যেটা ঘটেছে, সেটা পূর্ববর্তী গবেষকরা যেটা করেছেন, সবাই শুধু লোকসংস্কৃতির কাছে নিয়েছেন, কিন্তু লোকসংস্কৃতিকে ইগনোর করেছেন। বাউলের কাছ থেকে গান শিখে গান গেয়েছেন, জনপ্রিয় হয়েছেন, কিন্তু আবার বাউলদেরকে নিগ্রহ করেছেন। ওদেরকে বলছেন ওদের গলায় সুর নেই। এই রকম দ্বিচারিতা থাকলে পরে তো হবে না। আমাকে শ্রদ্ধাশীল থাকতে হবে আগে সংস্কৃতির প্রতি। যেমন আমার সময়ের অনেক মূল্য আছে, কিন্তু তারপরেও আমি প্রতি সপ্তাহে এখানে সময় দিই, সাধুদের সঙ্গে সময় দিই। এটা হলো আমার সামাজিক দায়বদ্ধতা। এই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যদি আমরা প্রত্যেকেই একটু একটু করে কাজ করি, আমরা সবার জন্য হয়তো করতে পারবো না, অন্তত একজন সাধকের জন্য একটু মিষ্টি করে কথা বলি, তাকে একবেলায় খাওয়ার জন্য একটু টাকা দিতে পারি বা খাওয়াতে পারি, আমার সামনে বসে একদিন দাওয়াত দিয়ে আমি ইয়ে করতে পারি, আপ্যায়ন করতে পারি, একদিন তার মনের কথা শুনতে পারি, এটুকুই যথেষ্ট। আর কিছু লাগে না। আমার এখানে যে সাধু সঙ্গে আসে, আপনি যদি কোনো সাধু সঙ্গে কখনো আসেন, অভিভূত হয়ে যাবেন। সেই সুনামগঞ্জ থেকে চলে আসছে, জামালপুর থেকে চলে আসছে, সেই কিশোরগঞ্জ থেকে চলে আসছেন, সেই পটুয়াখালী থেকে চলে আসছেন। আমি তো এখানে কাউকে টাকা দিই না। কেন আসে তারা? তারা শুধুমাত্র এখানে এসে দেখে যে তাকে আমি ভালোবাসি। আমার ভালোবাসার ভিতরে কোনো ছল চাতুরি নেই, আমি নিখাতভাবে ভালোবাসতেছি। আমার সামর্থ্য আছে এটুকু। হ্যাঁ, আমি এটুকু কাজ করি তাদেরকে, যেন তারা কোনোদিন স্বপ্ন দেখেনি বাংলা একাডেমি মঞ্চে গান গাইবে, তারা কোনোদিন স্বপ্ন দেখেনি যে শিল্পকলা একাডেমি মঞ্চে গাইবে,
গান গাইবে বা বিটিভির অ্যানালিস্টেড হবে, এইসব স্বপ্নগুলো দেখিনি। আমি এই স্বপ্নগুলো তাদের দেখিয়েছি, আমি এই স্বপ্নগুলো তাদের দেখিয়েছি এবং বাস্তবতা অনুযায়ী, যেমন আমরা ভাবনগর ফাউন্ডেশন থেকে যদি বাংলা একাডেমিতে একটা অনুষ্ঠান নিলে পরে তাদের 10 জন শিল্পীকে পরিবেশনার সুযোগ দিলাম, এটাই ওদের অ্যাচিভমেন্ট, এটাই ওদের আনন্দ। তারা টাকাও চায় না, তারা শুধুমাত্র সম্মানের থেকে সম্মানটা বড়। সামাজিকভাবে আসলে আমরা যদি আমাদের লোক সংস্কৃতির চর্চাকারীদের সম্মানটা করি, তাহলেও তারা অনেক খুশি হয়। ধন্যবাদ সাধু। আমরা আশা করি যে সেই সম্মানের জায়গাটা সমাজে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ। আমাদের আজকের কথাবার্তা এখানেই শেষ করব আমরা, এবং আগামীতেও হয়তো আপনার সাথে কথা হবে। জয় গুরু, জয় গুরু।